একজন অ্যাজমা রোগী থেকে এখন ফিটনেস ট্রেনার, যিনি হয়তো অনেক মানুষকে ফিট হতে সাহায্য করেন যারা আগে নিজেরই ফিটনেসের সমস্যা ছিল। আমরা একটা কথা সবসময় বলি, বডি তৈরি হয় কিচেনে, জিমে না। আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টিকুলের মধ্যে একমাত্র আমরাই মানুষ যারা হচ্ছে ঘুমের ব্যাপারে কম্প্রোমাইজ করি, অন্য কোনো প্রাণী কিন্তু করে না। ডায়েট চার্ট মেনটেন করার সময় মানুষ সাধারণত কি কি ভুলগুলো করে থাকে? ভাত খেতে যায় না, বলে ভাত খেলে আমার ওয়েট বেড়ে যাচ্ছে। ভাত খেলে কখন আপনার ওয়েট বাড়ছে? যখন আপনি অতিরিক্ত পরিমাণ খাচ্ছেন। আফটার ব্রেকআপ তখন মোটিভেশন বেশি কাজ করে, দেখা দিতে হবে, দেখো আমি কি বডি বানাইছি, তুমি আমাকে ছেড়ে গেছো। বডি বিল্ডিং যারা করতে চায় তাদের জার্নিটা আসলে কেমন হওয়া উচিত শুরু থেকে? সাপ্লিমেন্ট ছাড়া কি বডি বিল্ডিং সম্ভব? আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে গেলে আমাদের পার ডে 55 গ্রাম প্রোটিন প্রয়োজন। জিম ছেড়ে দিলে আমাদের ভুঁড়ি বেড়ে যায় বা শরীরে ফ্যাট জমে যায়, জিনিসটা এরকম না। জিম ছেড়ে দিলে আপনার ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যায়। স্মোকিং এবং মাস্টারবেশন দুইটাই আপনার বডি ফিটনেস এবং আপনার বডি বিল্ডিং এর জন্য কতটা ক্ষতিকর? আজ থেকে স্মোকিংটা বাদ দিতে হবে। ঘুমের 1 থেকে 2 ঘন্টা আগে ফোন আমাদের কাছ থেকে একদম দূরে রাখতে হবে। জিম করলে টুনটুনি ছোট হয়ে যায়। মাসুদ ভাইয়া, ওয়েলকাম টু দ্য রেগুলার গাই পডকাস্ট। কেমন লাগছে আমাদের শোতে এসে? থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা শোতে আমাকে ইনভাইট করার জন্য। আপনি প্রায় 14 ইয়ার্স ধরে ফিটনেস ইন্ডাস্ট্রিতে আছেন। হাউ ওয়াজ দ্য জার্নি? শুরু থেকে যদি হালকা শর্ট করে আমাদেরকে বলতেন। আলহামদুলিল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মন্দ মিলিয়ে আসলে আমার জার্নিটা ছিল। তো এই জার্নিটা কীভাবে আমি শুরু করছি এটা জানতে হলে আসলে একটা গল্প দিয়ে আমি শুরু করতে হবে। জি জি জি, শিওর। তো এটা 2010 সালে আমার জার্নিটা শুরু হয় এবং অ্যাজমা রোগ সম্পর্কে আপনারা অনেকেই জানেন। জি জি জি। তো বাংলাদেশে হাজার হাজার অ্যাজমা পেশেন্ট, শুধু বাংলাদেশে না সারা বিশ্বে। তার মধ্যে কিন্তু আমি একজন। আচ্ছা। অ্যাজমা কিন্তু এই বডি বিল্ডিং কিন্তু দমের খেলা। পুরোপুরি। হ্যাঁ। আর অ্যাজমা রোগটা কি? এটা দমের সমস্যা। হ্যাঁ। তো সেইখান থেকে আমার বডি বিল্ডিংয়ে যাওয়া সো টাফ। তো আমি যখন প্রথম বডি বিল্ডিংয়ে গেলাম, বডি বিল্ডিং বলতে এক্সারসাইজে জিমে জয়েন করলাম। জি। তখন আমার দম নিয়ে প্রবলেম হতো যে যাওয়ার আগে আমি কি পারবো না, এক্সারসাইজ আমার দ্বারা হবে কি না, আমি তো দমই নিতে পারি না। শীতকাল আসলে এই প্রবলেমটা আমার অনেক বেশি বেড়ে যেত। হ্যাঁ। যে কি হবে, আমি ঘর থেকে বেরোতে পারতাম না, কোনো কাজ করতে পারছি না। ওই সময়টা আমি ডিসিশন নিলাম, না এইভাবে চললে তো আর হবে না, আমাকে একটা কিছু করতে হবে। জি। আমাকে সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য সবসময় মেডিসিন খেয়ে চললে হবে না, এর জন্য আমাকে এক্সারসাইজ করতে হবে। জি। তো আমি জিমে জয়েন করলাম। জিমে জয়েন করার পর ডে বাই ডে আমি বেটার ফিল করছি। জি। তো এর কারণ হচ্ছে আমি যখন প্রতিদিন এক্সারসাইজ করছি আমার ব্লাড ফ্লো ভালো হচ্ছে। এক্সারসাইজ করার কারণে আমি ডায়েট মেনটেন করছি, আমার লাইফে একটা ডিসিপ্লিন চলে আসছে। পুরো লাইফটা একটা ডিসিপ্লিনের মধ্যে যখন চলে আসছো, তখন আস্তে আস্তে আমার এই যে অ্যাজমার যে দমের যে খেলাটা, এটা আস্তে আস্তে আমার ভালো হতে শুরু করলো। বেটার ফিল করছি আমি। তো তখন আমি চিন্তা করলাম, না এটা তো ছাড়া যাবে না, এটা আমি কন্টিনিউ করতে হবে। তো এটা আমি কন্টিনিউ করে গেলাম। কিন্তু এর মধ্যে আরও অনেক আপস ডাউনস তো ছিলই। কখনো ছেড়ে দিতে মন চাইছে। হ্যাঁ, কখনো ছেড়ে দিতে মন চেয়েছে, কাজের ব্যস্ততা সব কিছু মিলিয়ে। কিন্তু আমি ছাড়িনি, আমি কিন্তু ধৈর্য ধরে এটাকে লেগে থেকেছি। দারুণ। এই জিম বা বডি ফিটনেস বা আপনি যদি ওয়ার্কআউটের কথা বলেন, এটাতে মেইন একটা প্রবলেম হচ্ছে মোটিভেশন ধরে রাখা, বা কয়েকদিন করার পরে নিজের মনোবল হারিয়ে যাবে। এটা হচ্ছে একটা মেজর প্রবলেম। যেমন আমি আমার ক্ষেত্রে যদি বলি, আমি একবার ভর্তি হয়েছিলাম, আমি জাস্ট 15 ডেজের মতো করেছি। তারপর আর আমার আসলে মনে হইলো ওই কাজ সেই কাজ, ব্যবসা বাণিজ্য পড়াশোনা হচ্ছে না, তারপর ছেড়ে দিচ্ছি। একটা মানুষ এই মোটিভেশন যদি ধরে রাখতে পারে তখনই সে আসলে পারে, যেটা আপনার ক্ষেত্রে আসলে হয়েছে। জি, কন্টিনিউ। এই মোটিভেশনটাকে আপনাকে ধরে রাখতে হবে। জি। কারণ ডিসিপ্লিন, ডেডিকেশন এগুলো না থাকলে বা প্যাশন না থাকলে আপনি একটা কাজ করতে পারবেন না, অসম্ভব। এই যে আপনি 15 দিন গিয়ে ছেড়ে দিচ্ছেন, এটা আসলে আপনার জন্য খুবই একটা ব্যাড সাইন। কেন জানেন? কারণ ফিটনেস হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনার ফিটনেস যদি ভালো থাকে, আপনি সব কিছুতে ভালোভাবে কাজ করতে পারবেন। আপনার মন ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে, আপনার এই শক্তিটাকে আপনি কাজে লাগিয়ে আপনার দৈনন্দিন কাজ করতে পারবেন। সো ফিটনেসটা ফার্স্ট প্রায়োরিটি। এক্স্যাক্টলি। আমি মোটামুটি 5 বছরের মতো এক্সারসাইজ করি, 2010 থেকে 2015 নিজে এক্সারসাইজ করি। দেন এরপরে আমি 2015-তে গিয়ে একটা জিমে অ্যাজ এ জুনিয়র ফিটনেস ট্রেনার হিসেবে জয়েন করি, প্লাটিনাম জিমে। আচ্ছা আচ্ছা। ওইখানে আমি কাজ করি 6 মাস। জি। দেন আমি শিফট করি অন্য আরেকটা জিমে। ওই জিমটার নাম হচ্ছে মাসেল অ্যান্ড ফিটনেস। ওইখানে আমি 3 বছর কাজ করি। জি। তো ওই জার্নিটা অনেক ভালো ছিল আমার। ওইখান থেকে অনেক কিছু শিখেছি,
অনেক কিছু শিখিয়েছি। তো এরপর আমি শিফট করি বডি পাওয়ার জিমে, ওইখানে 2 বছর কাজ করি, এটা বসুন্ধরাতে। এবং এরপরে শিফট করি আমি হোটেল 71-এ। আচ্ছা। তো এরপরে শিফট করি আমি মাসেল অ্যান্ড ফিটনেস, বর্তমানে আমি যেখানে আছি অ্যাজ এ সিনিয়র ট্রেনার হিসাবে। এই হচ্ছে আমার জবের বা ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা। তো এই পর্যায়ে যে আমি এসেছি, এর জন্য কিন্তু আমার একদিনে সব কিছু হয় নাই, ধৈর্য ধরে এই জায়গাটায় লেগে থাকতে হয়েছে। আমি প্রথমে কিভাবে শুরু করেছিলাম, আমার ফিটনেসটাকে ঠিক করব, ভালো করব, যেন আমি আমার অ্যাজমা থেকে আমি বেরিয়ে আসতে পারি, আমি যেন ভালোভাবে একটা নর্মাল লাইফ লিড করতে পারি। এক্স্যাক্টলি। এখন আমি যদি শুরুতেই চিন্তা করি আমাকে বডি বিল্ড করতে হবে, আমাকে বিশাল বডির আকার ধারণ করতে হবে, তাহলে হবে না। আপনাকে আগে চিন্তা করতে হবে আপনাকে সুস্থ থাকতে হবে। এক্স্যাক্টলি। রাইট? আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি এই জায়গাটা সফল হইতে পারবেন। এটা একটা দারুণ বিষয়, একজন অ্যাজমা রোগী থেকে একজন এখন ফিটনেস ট্রেনার, যিনি হয়তো অনেক মানুষকে ফিট হতে সাহায্য করেন যারা আগে নিজেরই ফিটনেসের সমস্যা ছিল। এটা অনেক দারুণ একটা বিষয়। আমি প্রথম শুনলাম আপনার স্টোরিটা, আমি নিজেও জানতাম না। অ্যাজ আ ট্রেনার, অ্যাজ আ ফিটনেস ট্রেনার, আমরা তো জানি লাইফস্টাইল এবং ফিটনেস একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অ্যাজ আ ফিটনেস ট্রেনার আপনার ফিলোসফিটা কি এই ক্ষেত্রে? অ্যাজ এ ফিটনেস ট্রেনার আমি বলবো, জি, লাইফস্টাইল এবং ফিটনেস একটা আরেকটার পরিপূরক, কোনোটা ছাড়া আপনি কোনোটা করতে পারবেন না। জি। সুস্থ থাকতে হবে আপনাকে, সুস্থ থাকার জন্য আপনাকে এক্সারসাইজ করতে হবে। জি। হ্যাঁ, আমরা দৈনন্দিন জীবনে যে ছোট ছোট কাজগুলো করে থাকি, এই সব কিছুই কিন্তু আমাদের লাইফস্টাইল ফিটনেসের সাথে জড়িত, রাইট? তো ছোট ছোট কাজগুলো কি, যেমন আপনার খাওয়া দাওয়ার অভ্যাস, আপনার ঘুমের অভ্যাস, আপনার ব্যায়াম, এই সব কিছু মিলিয়েই জি ফিটনেস সম্পর্কে আমার ফিলোসফিটা হচ্ছে একদম সহজ। জি। আপনাকে পর্যাপ্ত রেস্ট নিতে হবে, জি, নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে, তাহলে আপনি ফিট থাকতে পারবেন। জি। এবং এটার জন্য আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে একদম শেষ পর্যন্ত, অধৈর্য হওয়া যাবে না। এটা একটা লং টাইম প্রসেস, ডে বাই ডে আপনি ইমপ্রুভ করবেন। সো এই জায়গাটা অ্যাচিভ করতে হলে আপনাকে ধৈর্য রাখতে হবে, তাহলে আপনি এই জায়গাটা সাকসেসফুল হতে। অন্য আরো 5-10টা সাধনার মতো, যেমন মিউজিক, তারপরে থিয়েটার, আর অনেক কিছু নিয়ে তো মানুষ সাধনা করে, এটা একটা সাধনার মতোই। আপনার 4-5-7 বছর লেগে যেতে পারে একটা পারফেক্ট বডি পাওয়ার জন্য। এক্স্যাক্টলি। আপনার ফিটনেস বা এই যে আপনার বডি বিল্ডিং যেটাই বলি, এক্ষেত্রে খাদ্যাভ্যাসের গুরুত্বটা কতটুকু যে কোনো বয়সের মানুষের জন্য? ফিটনেস বা বডি বিল্ডিংয়ে খাদ্যাভ্যাসের গুরুত্ব অপরিসীম। এটা আসলে খুবই বেশি গুরুত্বপূর্ণ। এটা আমরা ইগনোর করে চলি, এটা ইগনোর করার কোনো সুযোগ নেই। দেখেন, আপনি জিমে এক্সারসাইজ করছেন 1 ঘন্টা, জি, অনলি 4%। জি। আর যে আপনি বাকি 23 ঘন্টা আপনি কিভাবে লাইফস্টাইল মেনটেন করছেন, খাবার খাচ্ছেন, এটার উপর তো আপনার ফিটনেস ডেভেলপ হবে, তাই না? এক্স্যাক্টলি। তো আপনাকে এই 23 ঘন্টার উপরে গুরুত্ব বেশি দিতে হবে, 1 ঘন্টার চেয়ে। যদিও দুইটাই গুরুত্বপূর্ণ, তারপরে আপনার খাবারের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। আমরা একটা কথা সবসময় বলি, বডি তৈরি হয় কিচেনে, জিমে না। আর আমরা কিচেনটা ভুলে যাই, শুধু জিম করি রেগুলার 5 দিন 6 দিন 7 দিন, কোনো রেস্ট দিই না বডিতে, বিশ্রাম নাই, ঘুম নাই, 4টা 5টা 6টায় ঘুমাই, সকালের দিকে 4টা 5টা 6টার দিকে গিয়ে ঘুমাই, সারা দিন ঘুমাতে থাকি। তো এটা করলে তো হবে না, মানে খাওয়া দাওয়া কোনো কিছু কন্ট্রোল। ঘুমের একটা নির্দিষ্ট সময় আছে, 12টা থেকে 5টা বা সর্বোচ্চ 6টা পর্যন্ত আপনি ঘুমান। ওই সময়টায় আমাদের মাসেল রিকভারি খুব ভালো হয়, ওই সময়টা আমাদের মাসেল গ্রোথ যে কাজগুলো আছে সবকিছু ওই রাতের ওই টাইমটাই হয়। ইভেন মানে আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টিকুলের মধ্যে আমরাই মানুষ যারা হচ্ছে ঘুমের ব্যাপারে কম্প্রোমাইজ করি, অন্য কোনো প্রাণী কিন্তু করে না। ওদের রাত হইলেই ঘুম, বাট আমরা রাত হইলে এখন তো আরো বেশি। আমাদের জেনারেশন বা আমাদের ছোট ভাইরা বোনরা বা অন্যান্য আমাদের আগের জেনারেশনরাও এখন সবাই ফোনের প্রতি একদম আসক্ত হয়েছে। এই ফোনটাই সবকিছু একদম নষ্টের মূল। এক্স্যাক্টলি। আবার এই ফোনটা আমাদের অনেক কিছু শিখাচ্ছে, ভালো কিছু শিখাচ্ছে, আমাদের ভালোটা গ্র্যাব করতে হবে। আপনি ঘন্টার পর ঘন্টা রিলস দেখে যাচ্ছেন, আপনি রিলস দেখেন, আপনি যেহেতু বডি বিল্ডিং এর প্রতি আসক্তি, আপনি বডি বিল্ডিং জাতীয় রিলস দেখেন, আপনি অনুপ্রেরণা পাবেন। আপনি বডি বিল্ডারদের গল্প শোনেন, এখান থেকে আপনি বেটার নলেজ পাবেন। এটা আপনার বডি বিল্ডিং এর ক্ষেত্রে ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে। এক্স্যাক্টলি। এখন মানুষের ওজন নিয়ে অনেক
কনসার্ন দেখা যায় যে হ্যাঁ ওজন কমাতে হবে বা মোটা হয়ে যাচ্ছি, লাইফস্টাইলের কোনো তো এখন ঠিক ঠিকানা নেই। দেখা গেছে কখন খায়, কী পরিমাণে খাচ্ছে, কি খাচ্ছে, কোনো কিছু কোনো ঠিক ঠিকানা থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানুষের। ইভেন ডেইলি লাইফে ব্যস্ততা, কাজের ব্যস্ততা, এগুলো নিয়েও মানুষ মানে সব কিছু নিয়ে ইমব্যালেন্স হয়ে যায়। ওজন কমানোর জন্য অনেকে অনেক ধরনের ডায়েট করে, অনেকে অনেক ধরনের এক্সারসাইজও করার ট্রাই করে, বাট দেখা গেছে অনেক ট্রাই করার পর ওজন আসলে কমে না। ওজন কমানোর জন্য আসলে এক্স্যাক্ট নিয়ম কি বা কোন নিয়মে আসলে মানুষ অ্যাপ্লাই করলে ওজন কমাতে পারবে? ওজন কমানোর জন্য আসলে আপনি যদি প্রতিদিন 10,000 স্টেপ হাঁটেন, জি, আর যদি লো ক্যালোরিযুক্ত খাবার খান, তাহলে আপনার ওজন কমে যাবে। তো শুধু লো ক্যালোরিযুক্ত খাবার খেলে হবে না, আপনাকে তো ক্যালোরি বার্ন করতে হবে। তা বার্ন করার জন্য আপনাকে জিমে যেতে হবে। আপনি যখন জিমে যাবেন তখন আপনার ক্যালোরি বার্ন হচ্ছে এবং আপনি খাবার খাচ্ছেন, দুটো সমান নয়, আপনার ওজন কমতে থাকবে। এবং আপনি হাঁটলে ওজন কিন্তু আপনার কমে যাচ্ছে, কিন্তু এর মানে এই নয় যে আপনাকে জিমে যেতে হবে না। জিমে গেলে আপনার ওয়েট ট্রেনিং যখন করবেন আপনার মাসেল বিল্ড আপ হবে। তো মাসেল বিল্ড আপ হলে আমাদের যে সুবিধাটা হয়, মাসেল যত বেশি আমাদের বডিতে থাকবে, আমাদের বডিতে ফ্যাট স্টোর হওয়ার সময় তত বেশি কমে যাবে। আমরা মাসেল বিল্ড করতে চাই না জিমে, আমরা মাসেল বিল্ড আপ করতে চাই না। মাসেল বিল্ড আপ করলে দেখতে খারাপ লাগবে, এই প্রবলেমটা থাকে মেয়েদের মধ্যে কিন্তু বেশি। বলে আমরা তো মাসেল বিল্ড আপ করলে আমাদের ছেলেদের মতো বডি হয়ে যাবে, আমরা তো বলিউডে অভ্যস্ত। হ্যাঁ, কিন্তু আসলে মেয়েদের মাসেল বিল্ড আপ হওয়ার ওই রকম কোনো চান্স নাই। মেয়েদের অতটুকুই মাসেল বিল্ড আপ হবে যতটুকু তার হাড়কে সাপোর্ট দিতে মাসেল প্রয়োজন। কারণ আমরা দৈনন্দিন জীবনে সবাই কিন্তু বেসিক কাজগুলো করি, যেমন নিচ থেকে কোনো কিছু তোলা, এই কাজগুলো ছেলে মেয়ে উভয় করি না। তো সেই সময় তোমাদের শক্তির প্রয়োজন। তো আপনার বডি যদি মাসেল না থাকে, তখন আপনি জিনিসটা যখন আপনি তুলবেন ডিরেক্ট গিয়ে আপনার হাড়ে হিট করবে, তো বোন ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে ওই সময়টায়। এই জন্য আমাদের মাসেল বিল্ড আপ করা জরুরি। এবং মাসেল বিল্ড আপ করলে আপনার বডিতে ফ্যাট স্টোর হচ্ছে না, আপনার মেটাবলিজম স্পিড বাড়তেছে। আর মাসেল যত বেশি বডিতে থাকবে, মাসেলের আকার যত বেশি বড় হবে, আপনার ফ্যাট লস জার্নি, ওয়েট লস জার্নি ততই স্মুথ হবে। এক্স্যাক্টলি। ডায়েট চার্ট মেনটেন করার সময় মানুষ দেখা গেছে অনেক ভুল করে, যে মানে এক ডাক্তার এক একভাবে বলে, বা অনেকে নিজের মতোই ডায়েট করে, যে আমি একবেলা খেলাম না, 2 বেলা খেলাম না, হ্যাঁ, বা বিভিন্নভাবে ডায়েট করার ট্রাই করে। ডায়েট চার্ট মেনটেন করার সময় মানুষ আসলে সাধারণত কী কী ভুলগুলো করে থাকে? ডায়েট চার্ট মেনটেন করার জন্য যে ভুলগুলো করে থাকে, এটা নিয়ে আমার ফেসবুক প্রোফাইলে একটা ভিডিও আছে, রিলস, 1 মিলিয়ন ভিউ ক্রস করেছে। কনগ্রাচুলেশন, ওটা আপনারা দেখে নেবেন। তো ডায়েট মেনটেন করার সময় মানুষ যে সবচেয়ে বেশি ভুল করে থাকে সেটা হচ্ছে মিল স্কিপ করে। যেটা আমি সবসময় বলি, মিল স্কিপ করবেন না। জি, যেমন সকালে খাচ্ছে না, দুপুরে খাচ্ছে, রাতে খাচ্ছে না, একটা মিল সে খাচ্ছে। একটা মিলে সে বডি থেকে তার প্রয়োজনীয় সব পুষ্টি কি পাবে? পাবে না। এর জন্য তাকে 3টা মিলই খেতে হবে এবং মাঝে 2টা ছোট মিল রাখতে পারে। তো 3টা মিল যখন সে খাবে এবং পরিমাণ মতো যখন খাবার খাবে, তখন বডিতে তার পুষ্টি, যে তার বডির যে পুষ্টির চাহিদা, এগুলো পূরণ হবে। এবং আপনি যদি পুষ্টির চাহিদা পূরণ না করেন, তাহলে আপনার বিভিন্ন রোগ, অসুখ বিসুখ হবে, আপনি উইক হয়ে যাবেন ডে বাই ডে, আপনার মেজাজ খিটখিট হয়ে যাবে। যেমন মানুষ কার্বের ক্ষেত্রে করে, যেমন ভাত খেতে চায় না, বলে ভাত খেলে আমার ওয়েট বেড়ে যাচ্ছে। ভাত খেলে কখন আপনার ওয়েট বাড়ছে? যখন আপনি অতিরিক্ত পরিমাণ খাচ্ছেন। আপনি পরিমিত পরিমাণ খান। 100 গ্রাম ভাতে 120 ক্যালোরি। আপনার সারাদিনের 1200-1400 ক্যালোরির মধ্যে, আপনার সারাদিনে 1200-1400 ক্যালোরির মধ্যে এটা কিছুই না, 120 ক্যালোরি। কিন্তু ভাত খেলে আপনার অনেক বেনিফিটস পাচ্ছেন আপনি। আপনার ব্রেন কাজ করার ক্ষমতা বেড়ে যাচ্ছে, আপনার ব্রেনের কাজ করার ক্ষমতা বেড়ে যাচ্ছে, আপনার মেন্টালিটি ভালো থাকতেছে, আপনি রিল্যাক্স ফিল করতেছেন। কার্বোহাইড্রেট এক একটা দেশে এক একভাবে মানুষ অভ্যস্ত। যেমন আমাদের দেশে ভাতে অভ্যস্ত। প্রাচীন সভ্যতাগুলো দেখেন আপনি, ভাতটাই আমাদের মেইন খাবার, পূর্বপুরুষ থেকে দেখেন। এই জন্য ভাত খেলে আমরা অনেক স্যাটিসফাইড থাকি, আমাদের অনেক ভালো লাগে। কিন্তু অন্যান্য দেশে আলু আছে, কোনো দেশে ভুট্টা, কোনো দেশে গম, রাইট, কোনো দেশে রুটি। তো আমাদের পূর্বপুরুষ থেকে ভাতটাই চলে আসতেছে। তো যদি আপনি খাবারে পরিমাণ মতো ভাত রাখেন, যেমন 100 গ্রাম রাখলেন, 200 গ্রাম রাখলেন, এটা আপনার বডিতে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, ব্যাড ইম্প্যাক্ট ফেলবে না। আপনাকে একটা কথাই মাথায় রাখতে হবে, সব কিছু খাবেন কিন্তু পরিমিত পরিমাণে, ব্যালেন্স করে খেতে হবে আপনাকে, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। আরেকটা জিনিস আমাকে একটু ভেঙে যদি বলতেন, হাই প্রোটিন ডায়েট যেটা, ওটা আসলে কি? হাই প্রোটিন ডায়েট হচ্ছে এটা একটা খাদ্য অভ্যাস। আপনার আমাদের বডিতে কি প্রয়োজন? কার্ব, প্রোটিন, ফ্যাট। এই 3টার মধ্যে সবচেয়ে বেশি থাকবে প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন, আমাদের বডি হচ্ছে প্রাণ।
প্রোটিন থেকে আমরা ব্রাঞ্চ চেইন অ্যামিনো অ্যাসিড পেয়ে থাকি, যেটা হচ্ছে আমাদের মাসেল বিল্ডিং এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটাই আমাদের বডিতে মাসেল গ্রোথ, আমাদের সব কিছু এটাই পরিচালনা করে। এবং এর পাশাপাশি কার্বোহাইড্রেট এবং ফ্যাট, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমাদের ফুল ক্যালোরির 25 থেকে 30% আমরা প্রোটিন থেকে নিব। এটাই হচ্ছে প্রোটিন বেসড ডায়েট। 30% প্রোটিন থেকে নিব, বাকিগুলো আমরা কার্ব থেকে নিব, ফ্যাট থেকে নিব। জি, এবার আসি আপনার যেটাতে বেশি এক্সপার্টিস, সেটা হচ্ছে বডি বিল্ডিং। বডি বিল্ডিং আসলে অনেকেই করতে চায়, আমাদের মানে আমরা যারা ইয়াং ছেলে পেলে আছি অনেকের ইচ্ছা হয় যে একটা বয়সে গিয়ে বডি বিল্ডিং করবো, বা অনেকের দেখা গেছে আফটার ব্রেকআপ তখন মোটিভেশন বেশি কাজ করে যে দেখা দিতে হবে, দেখো আমি কি বডি বানাচ্ছি, তুমি আমাকে ছেড়ে গেছো। বডি বিল্ডিং যারা করতে চায় তাদের জার্নিটা আসলে কেমন হওয়া উচিত শুরু থেকে, কি মেন্টালিটি এবং কিভাবে আগানো উচিত আসলে? বডি বিল্ডিং আসলে এটা অনেক বড় একটা খেলা। জি, এখানে আগে আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে। আপনি যদি মাইন্ড সেট আপ না করেন এই জায়গায় আপনি আগাতে পারবেন না। জি, আপনাকে একটা প্রপার গাইডের মধ্যে থাকতে হবে। জি, সাপোজ মনে করেন আপনার একটা ওয়ার্কআউট প্ল্যান, জি, আপনার ডায়েট প্ল্যান, জি, এবং 24 আওয়ার্স আপনি কী ধরনের কাজ করছেন এই সব কিছুর একটা ব্লু প্রিন্ট থাকতে হবে আপনার কাছে। এখন আপনি গিয়ে জিম শুরু করলেন, এটা ওটা করতেছেন, এইভাবে আপনি সুন্দর বডি তৈরি করতে পারবেন না। আপনাকে সুন্দর বডি তৈরি করতে হলে আপনার একটা ব্লু প্রিন্ট রাখতে হবে, সব কিছু আপনার নোট ডাউন থাকতে হবে। আগামী 6 মাস আপনি কী ধরনের এক্সারসাইজ করবেন, কী ধরনের খাবার খাবেন, কী ধরনের কাজ করবেন, তারপরে ডিপেন্ড করবে আপনার একটা সুন্দর বডি বা বডি বিল্ডিংয়ে আপনি তখন সফলতা পাবেন। তো এর জন্য আপনাকে খুব ভালোভাবে ডায়েট মেনটেন করতে হবে। তো ডায়েট মেনটেন করতে গেলে আপনাকে কিছু খাবার বডিতে দিতে হবে, পুষ্টিকর খাবার। এবং আপনার যে আগের যে বাজে অভ্যাসগুলো ছিল, যেমন স্মোকিং, এটা একটা ব্যাড থিং, এটা ছাড়তে হবে। এছাড়াও যে বাজে অভ্যাসগুলো আছে, আরেকটা যেমন মাস্টারবেশন, এটা তো অবভিয়াসলি এখন দেখা গেছে ম্যাক্সিমাম ছেলে পেলেই পর্নে আসক্ত। রাইট। তো দেখা গেছে অনেকে রেগুলারলি মাস্টারবেশন করতেছে। মাস্টারবেশন কি এফেক্ট করে? এখন অনেক সময় অনেকে অনেক রকম ভাবে কথা বলে, তো এফেক্ট তো অবশ্যই ফেলবে। এখন একটা জিনিস আপনি অতিরিক্ত করলে সেটার ব্যাড ইফেক্ট তো থাকবেই। হ্যাঁ, যতটুকু করলে আপনি লিমিটেশনের মধ্যে থাকতে পারেন, করলে আসলে আপনার ব্যাড, আপনি সপ্তাহে একবার, ইটস ওকে, রাইট। বা আপনি নামাজ কালাম পড়েন, রোজা করেন, দেখবেন যে এটা ঠিক হয়ে গেছে অনেকটাই। হ্যাঁ, আপনি নামাজ কালাম পড়বেন না, রোজা করবেন না, আপনার মাথার মধ্যে খারাপ চিন্তা ঘুরবে, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক জিনিস। এক্স্যাক্টলি। আমরা তো বডি বিল্ডিং এর ক্ষেত্রে আরেকটা যেমন কমন যে ব্যাপারটা ঘটে, সাপ্লিমেন্ট নেওয়ার যে বিষয়টা আসে, সাপ্লিমেন্ট ছাড়া কি বডি বিল্ডিং সম্ভব? সাপ্লিমেন্ট, জি, আমাদের বডির মেইন যে জিনিসটা মাসেল গ্রোথ করতে হেল্প করে, জি, বা ওয়েট লস করতে হেল্প করে, সেটা হচ্ছে প্রোটিন। আচ্ছা, প্রোটিনটা আমরা যে কোনো সোর্স থেকে নিতে পারি। জি, হতে পারে সেটা মাছ, মুরগির ডিম, বা ওয়ে প্রোটিন। জি, রাইট। ওয়ে প্রোটিন হচ্ছে এক ধরনের পাউডার। হ্যাঁ, আসলে আমাদের আগে জানতে হবে যে ওয়ে প্রোটিন আসলে আমাদের সেফ কি আনসেফ। ওয়ে প্রোটিন হচ্ছে আমাদের জন্য সেফ। এর কারণ হচ্ছে আপনি যখন ন্যাচারাল খাবার থেকে প্রোটিন সংগ্রহ করতে পারবেন না, আপনার যে প্রোটিনের রিকোয়ারমেন্ট থাকবে, তখন আপনি ওই প্রোটিনে শিফট করবেন। আপনি জিম শুরু করেছেন নতুন, তখন আপনার প্রোটিন কতই প্রয়োজন? 100 গ্রাম, 90 গ্রাম। তো এই 190 গ্রাম প্রোটিন তো আপনার জন্য ওই প্রোটিনে যাওয়ার শিফট করার কোনো প্রয়োজন নাই। আপনি তো ন্যাচারাল খাবার থেকে প্রোটিনগুলো পাচ্ছেন, তাই না? তো ওই প্রোটিনে আপনি কখন শিফট করবেন? যখন আপনি এক্সারসাইজ 2 মাস, 3 মাস, 6 মাস হয়ে গেছে, আপনার বডিতে প্রোটিনের চাহিদা বাড়তেছে, আপনার 120, 130, 150 প্রয়োজন হচ্ছে প্রোটিন, ওই সময়টা আপনার ওই প্রোটিনে হেল্প নিতে পারেন। কারণ আপনি ন্যাচারাল খাবার থেকে এত প্রোটিন আপনি নিতে পারবেন না। তখন আপনি 1 স্কুপ হোই প্রোটিন বা 2 স্কুপ হোই প্রোটিন আপনাকে সাপোর্ট দিবে। 1 স্কুপ হোই প্রোটিনে 25 গ্রাম প্রোটিন থাকে, 2 স্কুপে 50 গ্রাম, আর বাকি 100 গ্রাম আপনি ন্যাচারাল ফুড থেকে নেবেন, ডিম, দুধ, মাছ, মাংস থেকে। ওই প্রোটিন মূলত 3 লিটার দুধ থেকে তৈরি হয়। আচ্ছা, হ্যাঁ, ওই যে দুধে যে কার্ব, ফ্যাট, ল্যাকটোজ থাকে না, এগুলো সবগুলো আলাদা করে প্রোটিনটাকে বের করে নিয়ে আসা হয়। তো দুধ যদি আমাদের জন্য সেফ হয়, তাহলে ওই প্রোটিনটাও আমাদের জন্য সেফ। আর একটা কথা বলি, মায়ের বুকের দুধে 80% হয়ে আইসোলেট থাকে। আচ্ছা, যার কারণেই শিশু অন্যান্য খাবার না খেয়েও শুধু দুধ খেয়ে বেঁচে থাকতে পারে, সুস্থ থাকতে পারে। বাজারে তো অনেক ধরনের, তো বাজারে যে অনেক ধরনের সাপ্লিমেন্টগুলো আছে, এটা আপনাকে খুব ভালোভাবে নেওয়ার সময় খুব ভালোভাবে চেক করে নিতে হবে। ভালোটা কিভাবে বুঝবে, কিভাবে? এটা আসলে অভিজ্ঞতার ব্যাপার। যারা অভিজ্ঞ ব্যক্তি আছে তাদের সাথে আপনি এই বিষয়টা শেয়ার করবেন, বা যারা নেয় তাদের সাথে শেয়ার করবেন। তাহলে আপনি যেহেতু আপনি খান নাই, আপনি তো বুঝতে পারবেন না। আপনাকে একটা অথেন্টিক শপ থেকে নিতে হবে সাপ্লিমেন্টটা, যে এই জায়গা থেকে সাপ্লিমেন্ট নিলে আমি প্রতারিত হব না।
হ্যাঁ, আমি বডি বিল্ডিং এ ধরেন নতুন, হ্যাঁ, রাইট। তো আমার পক্ষে তো অনেক সময় বাজারে কোনটা আসল বা কোনটা নকল সাপ্লিমেন্ট সেটা আমার বোঝা অনেক সময় আমার ক্ষেত্রে মুশকিল হয়ে যেতে পারে। আমি কিভাবে বুঝবো যে এটা আসল সাপ্লিমেন্ট যেটা আমার জন্য উপকারী হবে? আমরা যখন, আমার কথা বলি, আমরা যখন এক্সারসাইজ শুরু করেছি তখন এই প্রবলেমটা আমাদের ফেস করতে হতো। তো এখন আমরা খাওয়ার পরে জিনিসটা বুঝতে পারি যে কোনটা আসল কোনটা নকল, রাইট? এবং আপনার, আমি চাইলে বিভিন্ন পেজ বা সব প্রমোট করতে পারি না, তো কোন জায়গায় আসল কোন জায়গায় নকল, এর জন্য সবচেয়ে ভালো হয় আপনার জিমের যে ট্রেনার আছে তাকে যদি জিজ্ঞাসা করেন। এবং এই সাপ্লিমেন্টগুলো আসলে ভ্যারি করে বডি ওয়াইজ, কার কোন সাপ্লিমেন্টের প্রয়োজন, কে কোনটা খাবে, কার প্রি ওয়ার্কআউট দরকার, কার পোস্ট ওয়ার্কআউট দরকার, কার ওয়ে প্রোটিন দরকার, কার মাল্টিভিটামিন দরকার, কার ফিশ অয়েল দরকার, রাইট? এগুলো ডিফারেন্ট পিপুল ডিফারেন্ট সাপ্লিমেন্ট। তো এর জন্য আপনাকে আপনি ট্রেনারের কাছে আস্ক করবেন, জিজ্ঞাসা করবেন তার কোন সাপ্লিমেন্টটা প্রয়োজন হবে, বা কমেন্টস বক্সে যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে অবশ্যই আপনার উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। এখন আমার ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ, যে আমি হয়তো এখন সাপ্লিমেন্ট নিতে চাচ্ছি না। এখন সাপ্লিমেন্ট না নিয়ে আমি হচ্ছে অনেক বেশি মাংস খেলাম, হয়তো একটা মুরগির জায়গায় 2টা মুরগি খেলাম, আর অন্যান্য খাবারগুলো বাড়ায় দিলাম। সেই ক্ষেত্রে কি সাপ্লিমেন্টের যে অভাব ওইটা কি পূরণ করা সম্ভব? এখন এই ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে আপনি জিমে একদম নতুন, ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্স। আচ্ছা, ধরেন একদম নতুন। যদি একদম নতুন হন তাহলে আপনার প্রোটিনের রিকোয়ারমেন্ট খুবই কম। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার চিকেন, ফিশ, এগ দিয়ে আপনার সাপ্লিমেন্টের অভাব পূরণ হয়ে যাবে। কিন্তু আপনি যখন 3 থেকে 6 মাস এক্সারসাইজ করবেন, তখন আপনার প্রোটিনের চাহিদাটা বাড়তে থাকবে। প্রোটিনের চাহিদা বাড়তে থাকলে আপনি ন্যাচারাল খাবার থেকে সব প্রোটিন নিতে পারবেন না, আর এত খাবার খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তখন আমাদের সাপ্লিমেন্টে শিফট করতে হয়। ওইখান থেকে সাপ্লিমেন্ট মানে কি? সহায়ক, আমাদের হেল্প করবে আমাদের রেগুলার প্রোটিনের চাহিদাটা পূরণ করতে। তো ওইখান থেকে যদি আপনি 1 স্কুপে 25 গ্রাম প্রোটিন পেয়ে যান তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যায়। বা এই সাপ্লিমেন্টটা তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা অনেক ব্যস্ত থাকে, কর্মব্যস্ত মানুষ, রান্না করার সময় নেই, কি করবে, ন্যাচারাল খাবার খাওয়ার সময়, বা অনেকেই হোস্টেলে থাকে, তাদের তো খাবার সময় নেই, তাদের ওই যে মিলে যে খাবারটা দেয় ওইটাই তাদের খেতে হবে, কারণ তাদের রান্না করারও সময় নেই। ওদের জন্য সাপ্লিমেন্টটা অনেক হেল্পফুল হয়ে যায়। যেমন আপনার ব্যস্ততার সাথে একটা কোয়েশ্চেন আমার খুব রিলেটেবল লাগতেছে, সেটা হচ্ছে অনেকেই অনেক বিজি থাকে, হ্যাঁ, 9 to 5 জব করে, বা কেউ বা ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত। তো এত ব্যস্ততার মাঝে অনেকের হয়তো সম্ভব হয় না জিমে গিয়ে আবার জিম করা বা হচ্ছে ব্যায়াম করে বডি বিল্ডিং করা। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যদি বাসায় বসে আমার ফিটনেসটা ধরে রাখতে চাই, সেক্ষেত্রে আপনি আমাকে 5টা ব্যায়ামের কথা বলেন যেটা করে আমি ফিট থাকতে পারবো, এবং সেক্ষেত্রে আমার কি সাপ্লিমেন্ট দরকার হবে কি না? আচ্ছা, বাসায় ব্যায়াম করে আপনি ফিট থাকতে পারবেন কিনা, এর জন্য আমি একটা কথা আগে বলি। আপনি ব্যায়াম যেখানেই করেন, জিমে করেন, পার্কে করেন, আর বাসায় করেন, এক্সারসাইজ আপনাকে রেগুলার করতে হবে। হ্যাঁ, আপনি যেখানেই করেন। এবং আপনি কি ব্যায়ামগুলো করতে পারেন বাসায় থেকে, এই সম্পর্কে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, মাসুদ রানা ফিটনেস, এবং আমার প্রোফাইল মাসুদ রানা ফিটনেস, সেখানে পেয়ে যাবেন। এবং এখন আপনাদের কিছু আমি এক্সারসাইজ সাজেস্ট করছি, যেমন স্কোয়াট, ফ্রি স্কোয়াট হতে পারে, পুশ আপস, গুড এক্সারসাইজ, পুল আপ। পুশ আপস কয়টা মানে পার ডে? এটা পুশ আপ আপনি পার ডে শুরু করেন 20টা থেকে, হ্যাঁ, এরপরে ডে বাই ডে আপনি বাড়াতে থাকেন, ইনক্রিজ করেন। হ্যাঁ, প্রথম দিন 20টা, বা প্রথম সপ্তাহ 20টা করে দিচ্ছেন, পরের সপ্তাহ আপনি 30টা, 40টা, 50টা, এইভাবে ইনক্রিজ করতে থাকবেন। পুল আপ সেম একইভাবে, ফ্রি স্কোয়াট সেম একইভাবে, একই প্রসেসে আপনি আগান। আপনার একদিনে এত লোড নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি শুরু করেন। শুরু করে যখন এটা আপনার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন দেখবেন এটা আপনি ছাড়তে পারছেন না। আপনার যদি এটা অভ্যাসে পরিণত না করতে পারেন এবং সিরিয়াস হয়ে যান, কালকে পরীক্ষা, এর জন্য আপনাকে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় পাস করতে হবে, এই সিরিয়াসনেস যদি জিম করেন তাহলে আপনি জিমে লং লাস্টিং করতে পারবেন না। সিরিয়াস হওয়া যাবে না, হাসি খেলে আপনাকে জিম করতে হবে। এটা একটা প্রায়োরিটি দিতে হবে, আলাদা একটা। আপনার অন্যান্য কাজের মতো এটাও আপনার একটা লাইফস্টাইলের পার্ট হিসেবে আপনাকে নিতে হবে। এক্স্যাক্টলি। তাহলে আপনি সফল হতে পারবেন এই লাইফে। 5টা এক্সারসাইজ হচ্ছে স্কোয়াট, ফ্রি স্কোয়াট। প্রথম দিন আপনি 20টা দিয়ে শুরু করবেন, পরের দিন আপনি বাড়াতে পারলে বাড়াবেন, না হলে 1 সপ্তাহে একই রকমভাবে আপনি পুশ আপ করতে থাকবেন। পরের সপ্তাহে 30টা দেওয়ার চেষ্টা করবেন, এইভাবে বাড়াতে থাকবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ইমপ্রুভমেন্ট পাবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, রাইট? তো সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে পুল আপ। এটা আপনি বাসায় যে কোনো বার লাগিয়ে করতে পারেন। এটা অনলাইনে অর্ডার করলে আপনি এটা পেয়ে যাবেন।
এবং থার্ড এক্সারসাইজ হচ্ছে পুশ আপ। পুশ আপ ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ আমার আপার বডিকে ইমপ্রুভ করার জন্য। পুশ আপ করলে আপনার ব্যাক মাসেল, শোল্ডার মাসেল, ট্রাইসেপ মাসেল, বাইসেপ মাসেল এবং আপনার অ্যাপস মাসেল সবগুলো ট্রেন হয়ে যাবে। সেম পুল আপও। এবং অ্যাপস ফ্লোর ক্রাঞ্চ যেটাকে বলে, অ্যাবডোমেন ক্রাঞ্চ যেটাকে বলে, এক্সারসাইজ করলে আপনার অ্যাপস কোর স্ট্রং হবে। কোর স্ট্রং হওয়া আমাদের অনেক জরুরি। আমরা অনেকে পেটের এক্সারসাইজ করি না, অনেকে ফ্যাটি পারসন তারা মনে করে যে পেটের এক্সারসাইজ করলে তো কোনো লাভ হবে না, কিন্তু না, পেটের এক্সারসাইজ করলে আপনার কোর স্ট্রং হবে। যখন আমার ফ্যাটগুলো কাট করে ফেলবেন আপনি ডায়েট মেনটেন করে এবং এক্সারসাইজ করে, তখন আপনার কোরগুলো যখন স্ট্রং হবে আর ওই জায়গায় আস্তে আস্তে মাসেল বিল্ড আপ হতে থাকবে, ফ্যাট আপনার বডি থেকে সরে যাবে, ওই মাসেলগুলো ভেসে উঠবে। এবং আরেকটা এক্সারসাইজ সেটা হচ্ছে জাম্পিং জ্যাক অথবা মাউন্টেন ক্লাইম্বার্স। এই দুইটা হচ্ছে কার্ডিও বেস এক্সারসাইজ। শুধু আমাদের ওয়েট ট্রেনিং করে ব্যায়াম করলেই হবে না, আমাদের পাশাপাশি কার্ডিও ট্রেনিংও কিন্তু করতে হবে। কার্ডিও হচ্ছে আমাদের হার্টের ব্যায়াম। এখন অনেকেই বলে ভাই আমি তো চিকন, আমি কার্ডিও করবো কেন? আপনার হার্ট নেই? সানিম আপনার কি হার্ট নেই? অবশ্যই আর তো হার্ট আছে, তো আপনাকেও কার্ডিও করতে হবে। তো আমাদের সুস্থ থাকতে হলে হার্টকে কাজে লাগাইতে হবে। আপনি হার্টকে যত বেশি কাজ করাবেন আপনি তত বেশি ইয়াং থাকতে পারবেন। এক্স্যাক্টলি। দেন যেটা আমি কোয়েশ্চেনের মধ্যে অ্যাড করেছিলাম যে সাপ্লিমেন্টের ব্যাপারটা, মানে আমি ঘরে বসে ব্যায়াম করছি, সেক্ষেত্রে আমার সাপ্লিমেন্টটা দরকার হবে কিনা? আচ্ছা, ঘরে বসে যখন আপনি ব্যায়াম করছেন, আপনি তো এক্সারসাইজই করছেন, আপনি ফ্রি হ্যান্ডে করেন আর ওয়েট ট্রেনিং করেন। ফ্রি হ্যান্ড মানে কি? ফ্রি হ্যান্ড মানে আপনি তো ওয়েটই নিচ্ছেন, একটা বডির ওয়েট আর একটা হচ্ছে বাইরে থেকে ডাম্বেল বারবেল ইকুইপমেন্টের ওয়েট, রাইট? তো এটা ওয়েট ট্রেনিং, ওইটা ওয়েট ট্রেনিং। তো আপনার বডিতে প্রোটিনের প্রয়োজন, এবং আমাদের দৈনন্দিন জীবনে সুস্থ থাকতে গেলে আমাদের পার ডে 55 গ্রাম প্রোটিন প্রয়োজন। তো সুস্থ থাকার জন্যই আমার 55 গ্রাম প্রোটিন প্রয়োজন। যেমন আপনি অফিস করছেন, ঘুমাচ্ছেন, হাঁটাচলা করছেন, এর জন্য প্রোটিনের প্রয়োজন হয়। শুধু এক্সারসাইজ করলেই প্রোটিনের প্রয়োজন হয় না। তো আপনি যখন বাসায় ব্যায়াম করছেন আপনারও প্রোটিনের প্রয়োজন আছে। তো আপনার প্রোটিন যদি 100 গ্রাম হয়, তো আপনি এই প্রোটিনটা আপনি ন্যাচারাল খাবার থেকে নিতে পারেন। 100 গ্রাম প্রোটিন নিতে কি প্রয়োজন? আপনি 100 গ্রাম চিকেন ব্রেস্ট রাখেন, 4টা ডিম রাখেন, এছাড়া দুধ রাখেন 1 গ্লাস, রেড মিট রাখতে পারেন। এই সব কিছু মিলিয়ে 100 গ্রাম প্রোটিন আপনার হয়ে যাবে। এবং আরও অনেক খাবার আছে যেগুলো ছোট ছোট স্মল অ্যামাউন্টে অ্যাড করলেই, বাদাম হতে পারে, এগুলো অ্যাড করলে আপনার 100 গ্রাম প্রোটিন। হানি নাটস। আমার আরেকটা যেটা কোয়েশ্চেন মাথায় আসলো সেটা হচ্ছে, ধরেন কেউ জিমে জয়েন করছে, তারপরে 1-1.5 বছর 2 বছর সে টানা জিম করছে, একেবারে মোটিভেশন ধরে রেখে, মেন্টালি নিজেকে স্ট্রং রেখে, হ্যাঁ, তো প্রগ্রেস ওয়াজ ভেরি গুড। হঠাৎ করে সে একটা অ্যাক্সিডেন্ট করলো, হয়তো হাত পা কিছু একটা ভেঙে গেছে, 6 মাস বা 1 বছরের জন্য সে বিছানায়। এখন সে যে একটা প্রোগ্রেসের মধ্যে ছিল, রাইট, হ্যাঁ, সে অলরেডি মেন্টালি তো ব্রেকডাউনের মধ্যে চলে গেছেই। তো এখন সে আসলে সে কীভাবে নিজেকে মেনটেন করবে, বা সে মেন্টালি নিজেকে কীভাবে প্রিপেয়ার করবে যে প্রগ্রেসটা একটু ধরে রাখার জন্য? আচ্ছা, প্রথমত হচ্ছে তাকে ধৈর্য ধরতে হবে। ওই সময়টায় যদি সে প্রপার ডায়েট মেনটেন করে, মানে জিমের সময় যে ডায়েটটা মেনটেন করতো, সে একটা ডিসিপ্লিনের মধ্যে থাকতো, ওই সময়টাও তাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। এখন অনেকেই আমরা বলি যে জিম ছেড়ে দিলে আমাদের ভুঁড়ি বেড়ে যায় বা শরীরে ফ্যাট জমে যায়। জিনিসটা এরকম না। জিম ছেড়ে দিলে আপনার ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যায়, যার কারণে আপনি উল্টাপাল্টা খাবারে আসক্ত হয়ে পড়েন, আপনার ফ্যাট বেড়ে যায় বলতে। সিম্পল। জিম ছেড়ে দিলে আপনার মাসেল মানে আহামরি বেড়ে যাবে বা ফ্যাট বেড়ে যাবে, এরকম কিছুই না। আপনার ডায়েট খারাপ হওয়ার কারণে আপনার এই প্রবলেমটা ফেস করেন। তো আপনি যদি মানে জিম করতে না পারেন, আপনি ডায়েটটাকে সুন্দরভাবে মেনটেন করতে থাকেন, এবং আপনার যে মাসেলটা লস হয়ে যাচ্ছে, এবং এটা যদি আপনি ফিরে পেতে চান, আপনি যখন সুস্থ হবেন, এক্সারসাইজ করবেন, এটা দ্রুত ফিরে পাবেন। আমাদের মাসেলটা একদম শেষ হয়ে যায় না, মাসেলটা আসলে ছোট হয়ে যায়, এবং যখন আপনি এক্সারসাইজ করেন মাসেলটা আবার বড় হয়ে যায়, হ্যাঁ, এবং এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। একজন নতুন বিগিনার হিসাবে তার মাসেল গ্রোথ করতে যত সময় লাগে, এবং তার ওই একজন পুরনো যে মানে ফিটনেস ফ্রিক পারসন, তার ওই মাসেল বিল্ড আপ হতে খুবই কম সময় লাগে, এবং এটা 1 মান্থের মধ্যে হয়ে যেতে পারে। জিম করার সময় আরেকটা কমন যে জিনিসটা হয় মানুষের, দেখা গেছে আপনি আজকে লেগস ডে করছেন, আপনার পায়ে ব্যথা বা হাতে কোথাও ব্যথা, হ্যাঁ, বা অন্য শরীরে অন্য কোনো স্থানে ব্যথা হইতে পারে। সেক্ষেত্রে অনেকেই পেইন কিলার খাওয়ার একটা মানে টেন্ডেন্সি দেখা যায়। পেইন কিলারটা আসলে খাওয়া কি উচিত কিনা, বা এটা আসলে, এটা আমি নিজে জানি, বাট মানে আপনি যদি আমাদের দর্শকদের জন্য ব্যাপারটা একটু সুন্দরভাবে বলতেন। আপনি যখন জিম করবেন, জিম করলে আপনি কি ওয়েট তুলছেন বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন, আপনার ফাইবার ডিস্ট্রয় হবে,
হ্যাঁ হ্যাঁ তো পেইনটা তো মাসেলের মধ্যে দিয়েই যাবে, ওপর দিয়েও যাবে না, নিচ দিয়েও যাবে না, একদম মাসেলের মধ্যে দিয়ে যাবে। তো যখন মাসেলের মধ্যে যে ফাইবারগুলো ড্রেসটাই হচ্ছে, ওই ফাইবারগুলোকে রিবিল্ড করতে হবে, তাহলে তো মাসেল গেইন হবে। তখন আপনাকে পুষ্টিকর খাবার দিতে হবে না বডিতে, অ্যাজ লাইক প্রোটিন, কার্ব এবং ফ্যাট। যখন আপনি এগুলো দিবেন তখন যে আপনার বডিতে যে পেইনগুলো ছিল, এই শোরনেস, এই শোরনেসগুলো চলে যাবে। আচ্ছা, মোস্ট অফ দ্য টাইম আমরা কি করি, যখন আমাদের বডিতে পেইন হয় আমরা ওই খাবারগুলো কমিয়ে দিই, যেমন প্রোটিন জাতীয় খাবার, মোস্ট ইফেক্টিভ ফর বডি পেইন। তো আপনার যখন মাসেল শোরনেস থাকবে, আপনাকে বডিতে প্রচুর পরিমাণে প্রোটিন দিতে হবে। প্রোটিন হিসেবে কি খেতে পারেন? ডিম খেতে পারেন, মাছ খেতে পারেন, মুরগি খেতে পারেন। যেহেতু আপনার ফাইবার ছিটতেছে, মাসেল রেস্ট্রয় হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার পেইন হচ্ছে, মানে কি আপনার কাজ হচ্ছে। আপনার বডি যদি পেইন না হয়, আপনি মনে করবেন আপনার বডিতে কাজ হচ্ছে না, রাইট? এটা একটা গুড সাইন। যখন পেইন হবে একদমই পেইন কিলার খাবেন না, এটা 1 সপ্তাহ যেতে দেন, দেখবেন এটা এমনি রিকভার হয়ে যাবে। আপনার পুষ্টিকর খাবার এবং পরিমিত পরিমাণ বিশ্রামের মাধ্যমে এটা হয়ে যাবে। এই পেইনগুলোকে রিলিভ করার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং স্ট্রেচিং। যদি খুব ভালোভাবে বডিকে স্ট্রেচিং করেন এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমান, তাহলে এই পেইনগুলো আস্তে আস্তে আপনার কমে যাবে এবং এটা সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যন্ত থাকবে। ইভেন সানি ভাই, আমাদের বডিতেও কিন্তু এখনো পেইন হয়। আচ্ছা, এতদিন করার পরেও আমরা যখন নতুন এক্সারসাইজ প্ল্যানে শিফট করি, তখন আমাদের বডিতেও পেইন হয়, শোরনেস হয়। তখন আমরা কি করি? তখন আমরা আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন সাপ্লাই দিই। প্রোটিন সাপ্লাই দিলে মাসেলগুলো দ্রুত রিকভারি হয়, রিবিল্ড হচ্ছে, মাসেল গেইন হচ্ছে। মানে প্রোটিনের মেইন কাজটাই হচ্ছে মাসেল রিকভারি করা। কত দ্রুত আপনি যত দ্রুত বডিতে প্রোটিন দিবেন, যত বেশি প্রোটিন দিবেন, মাসেল রিকভারি তত বেশি ফাস্ট হবে এবং পেইনটাও তত দ্রুত চলে যাবে। তো যদি আপনার বডি পেইন থাকে, তাহলে অবশ্যই পেইন কিলার খাওয়া থেকে বিরত থাকবেন। এবং এটা যদি এক্সট্রিম পর্যায়ে চলে যায়, সেই ক্ষেত্রে আপনি পেইন কিলার খেতে পারেন, তো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে খাবেন। এক্স্যাক্টলি। আরেকটা মেজর যে প্রবলেম আমাদের ইয়াং ছেলেপেলেদের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে আপনার স্মোকিংয়ের একটা হ্যাবিট, আরেকটা হচ্ছে মাস্টারবেশনের হ্যাবিট। আপনার স্কুলের লাস্টের দিক থেকে শুরু করে কলেজ, ইউনিভার্সিটিতে এগুলো খুব কমন। তো স্মোকিং এবং মাস্টারবেশন দুইটাই আপনার বডি ফিটনেস এবং আপনার বডি বিল্ডিংয়ের জন্য কতটা ক্ষতিকর আসলে? আচ্ছা, গুড কোশ্চেন সানি ভাই। এই স্মোকিং, মাস্টারবেশন, আগে স্মোকিং দিয়ে আমরা শুরু করি। অনেকেই বলে যে ভাই আমি ডায়েট করতে পারছি না, ডায়েটের অনেক খরচ। কিন্তু আপনি দেখেন, আপনি যদি স্মোকিং আপনার হ্যাবিট হয়, তাহলে আপনি মাসেই 5 থেকে 7,000 টাকা স্মোকিং খরচ করে দিতে পারছেন। কিন্তু 5 থেকে 7,000 টাকায় আপনি খুব সুন্দরভাবে বডি তৈরি করতে পারেন। আজ থেকেই স্মোকিংটা বাদ দিতে হবে। আমি করি না। এবং ভেরি গুড। এবং স্মোকিং করলে আপনার দমে সমস্যা হবে। আপনি 10টা পুশ আপ দিতে আপনি হাঁপিয়ে যাবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা করার দরকার নেই। আপনি বাসার সিঁড়িতে ওঠার চেষ্টা করেন, দেখবেন যে আপনি হাঁপিয়ে যাচ্ছেন। আপনি স্মোকিংটা ছেড়ে দেন 1 মাস, দেখবেন যে আপনার ব্রিদিংটা খুব সুন্দর হচ্ছে। আর আমি যেহেতু অ্যাজমা পেশেন্ট ছিলাম, আমি তো দমের ইয়াটা খুব ভারে হারে টের পাই, কতটা কষ্টকর। অ্যাজমা পেশেন্ট হলে এটা বোঝা যায় যে এই দমটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই সুন্দর একটা শ্বাস প্রশ্বাস আমি নিতে পারছি এখন, এটা আমার জন্য অনেক খুশির ব্যাপার। আর মাস্টারবেশনের ব্যাপারটা, মাস্টারবেশন যে ব্যাপারটা, অনেক গবেষণায় বলে মাস্টারবেশন ভালো, অনেক গবেষণায় বলে মাস্টারবেশন খারাপ। এটা নানান কন্ট্রোভার্সি আছে। তো আমি বলবো সবকিছু একটা লিমিটেশনের মধ্যে রাখা উচিত। এটা হতে পারে, প্রবলেম হইতেই পারে, আমাদের সবারই ফিজিক্যাল ডিমান্ড থাকে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সপ্তাহে 1 বার বা 2 বার সর্বোচ্চ এটা করতে পারেন। কিন্তু এই ধরনের চিন্তা মাথায় তখনই বেশি আসবে যখন আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না। আপনি নামাজ পড়েন when you are disconnected with your almighty, রাইট। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। এটা তো অবশ্যই। এবং তার যে 5 ওয়াক্ত, উনি যে আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, জি, এই ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং যদি রোজা রাখেন, তাহলে দেখবেন যে এই প্রবলেমগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন। এক্স্যাক্টলি, খুব দারুণ বলছেন। আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, সেটা হচ্ছে একটু আমাদের ক্যাম্পাসটা একটু গ্রামের দিকে বলা যায়। তো মানে ওখানে এখন ইউনিভার্সিটি ক্যাম্পাস নতুন হয়েছে, তো ওখানে আশেপাশে অনেকগুলো জিমও হয়েছে। তো আমার অনেক ফ্রেন্ডরা জয়েন করছে। তো ওদের একটাই সমস্যা যে আমাদের জিমে তো অত বেশি ইকুইপমেন্ট নাই। হ্যাঁ, তোরা বলে যে তো ওদের ধানমন্ডি বা মোহাম্মদপুর বা হচ্ছে গুলশানের যে জিমগুলো, ওগুলোতে অনেক বেশি ইকুইপমেন্ট, মানে অনেক ভালো ট্রেনাররা থাকে। হ্যাঁ, তো ওরা অনেক বেশি প্রবলেম ফেস করে এটার জন্য। তো একটা ভালো বডি বিল্ডিং করার জন্য ইকুইপমেন্ট কতটা জরুরি? একটা ভালো বডি বিল্ডিং যদি আপনি করতে চান, জি, তাহলে ফার্স্ট অফ অল আপনার মোটিভেশন থাকতে হবে। জি। সেকেন্ড, আপনার ডেডিকেশন থাকতে হবে, আপনার প্যাশন থাকতে হবে। আপনার জিমটা যেখানেই হোক,
খুব বড় জিম হোক বা ছোট জিম হোক বা উল্লাপাড়া নামের একটা গ্রামে, রাইট, হ্যাঁ এটা ম্যাটার করে না। হ্যাঁ ম্যাটার হচ্ছে আপনাকে ডেডিকেশন রাখতে হবে, মোটিভেশন রাখতে হবে এবং প্যাশন থাকতে হবে। তাহলে আপনি যে কোনো জিমেই আপনি খুব সুন্দর বডি বানাতে পারবেন। আর আরেকটা হচ্ছে আপনার জিমে একজন নলেজেবল ট্রেনার আছে কিনা, হ্যাঁ, এটা হচ্ছে মেন প্রায়োরিটি। আপনাকে আগে জানতে হবে ওই জিমের ট্রেনারটা কতটুকু নলেজেবল। এখন সেই জিমের ট্রেনার যদি আপনাকে শেখাতে না পারে আপনি কি শিখবেন? এক্স্যাক্টলি, তাই না? আপনাকে ওই জিমের ট্রেনারের ডায়েট প্ল্যান, এক্সারসাইজ প্ল্যান, এই সব কিছু আপনাকে মেনটেন করতে হবে, তাহলেই তো আপনার বডিটা সুন্দর হবে। তো ট্রেনারটাই যদি নলেজেবল না হয়, আপনাকে ভালোভাবে শেখাতে না পারে, তাহলে আপনি কিভাবে শিখবেন? তো জিমে গিয়ে আগে ট্রেনারের খোঁজ নেবেন, যে ট্রেনারটার ডিগ্রি কি, বা ট্রেনার কতটুকু নলেজেবল, বা ট্রেনার কতটুকু এক্সপিরিয়েন্স, হ্যাঁ, ট্রেনারের কতটুকু অভিজ্ঞতা আছে, এই সবগুলো জিনিস জানবেন। জানার পরে একটা জিমে অ্যাডমিশন নেবেন। ইকুইপমেন্টের লোভে পড়ে অবশ্যই অ্যাডমিশন নেবেন না। হ্যাঁ, ইকুইপমেন্ট আপনার বডি তৈরি করবে না, আপনার ট্রেনারের ডায়েট প্ল্যান, এক্সারসাইজ প্ল্যান, ট্রেনারের দিক নির্দেশনা, এইসব কিছু আপনার বডি পরিবর্তন করবে। একজন ট্রেনার যদি আপনাকে বলে আপনি দাঁড়িয়ে থাকবেন আপনার বডি হয়ে যাবে, আপনার সমস্যা আছে তাতে কোনো সমস্যা নেই তো, না। একজন ট্রেনার চাইলে অনেক কিছুই পারে যদি সেই ট্রেনার নলেজেবল হয়। এক্স্যাক্টলি। বডি বানাতে এমনিতে কতদিন সময় লাগে যদি একটা পারফেক্ট চিজেলড বডি? একটা পারফেক্ট বডি বানাতে এটা ডিপেন্ড করে আপনার জেনেটিক্স, আপনার ডায়েট প্ল্যান, আপনার এক্সারসাইজ প্ল্যান, এই সব কিছুর উপরে ডিপেন্ড করে। তবে মোটামুটি একটা পারফেক্ট বডি বানাতে 1 বছর থেকে 2 বছরের মাঝামাঝি সময় লাগে, এবং এইটাকে আমাদের ধরে রাখতে হয়। একটা কথা জানেন তো, স্বাধীনতা অর্জন হতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো স্বাধীনতা যদি আমাকে রক্ষা করতে হয়, তাহলে আপনাকে একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করতে হবে। আপনি এই লাইফের মধ্যে উল্টাপাল্টা কোনো কিছু করতে পারবেন না। আপনাকে ওই সকালে ঘুম থেকে উঠতে হবে, আর্লি ঘুমাতে হবে, এবং ঠিকমতো ডায়েট প্ল্যান মেনটেন করতে হবে, পর্যাপ্ত রেস্ট দিতে হবে, এবং প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, কোয়ালিটি কার্বোহাইড্রেট দিতে হবে, এবং গুড ফ্যাট আপনার বডি দিতে হবে। এবং যে খাবারগুলোতে অনেক বেশি পুষ্টি সম্পন্ন, এই খাবারগুলো আপনাকে খেতে হবে, তাহলেই আপনি একটা ভালো ফিজিক তৈরি করতে পারবেন। আর একটা কমন কোয়েশ্চেন মানুষের মধ্যে দেখা যায়, অনেকেই বলে যে জিম করলে টুনটুনি ছোট। এটা একদম কমন কোশ্চেন। এটা আসলে আপনি অ্যাজ এ ফিটনেস ট্রেনার আপনি আরো বেশি হয়তো ফেস করেন। এটা কতটা সত্যি? বিভ্রান্তিকর একটা প্রশ্ন আসলে। এই যে টুনটুনি যে ছোট হওয়ার বিষয়টা, আসলে এটা টুনটুনি থাকে লোয়ার বডি পার্ট, তাই তো? আমরা যখন আমাদের লেগস মাসলকে ট্রেন করি, একটা জিনিস যদি সেটা ছোট বা বড় যে আকারটা থাকে, এই আকারটা বড় হলে তার ছোট হওয়ার কোনো চান্স নাই, যেমন তো তেমনই থাকে। আকারটা তখনই ছোট লাগে যখন আমরা লেগস মাসলকে ট্রেন করি এবং লেগস মাসেলটা বড় হয়, মাসেল গ্রোথ হয় লেগস মাসেলের, তখন স্বাভাবিক একটা স্মল বডি পার্ট আমাদের, তাই না? আর লেগস হলো বড় একটা বডি পার্ট। তো লেগস মাসেলের মাঝে ছোট একটা বডি পার্ট, যখন লেগস মাসেল আরো গ্রো হচ্ছে, ওই ছোট বডি পার্ট থেকে আরো ছোটই তো দেখাবে, তাই না? এটা হচ্ছে মেন থিং। বা এক্সারসাইজ করলে আপনার টুনটুনির ছোট হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা একদম রং থিং। নাইসলি এক্সপ্লেইন ব্রো। আরেকটা কমন কোয়েশ্চেন দেখা যায় যে অনেকেই মনে করে যে জিম করার ফলে তাদের হাইট ছোট হয়ে যাচ্ছে, বা অনেকেই মনে করে যে হাইট ছোট হয়ে যায়। হ্যাঁ, তো এটা কতটা সত্য? আর আরেকটা কোয়েশ্চেন সেটার সাথে আমি অ্যাড করবো, সেটা হচ্ছে একটা ছেলের কত বয়স হলে তার জিমে জয়েন করা উচিত, পারফেক্ট এজ? আমরা যদি বাইরের দেশগুলোকে সামনে আনি, তাহলে দেখবেন বাইরের প্রত্যেকটা স্কুলে এক্সারসাইজ ইনস্ট্রুমেন্ট আছে, তাদের আলাদা এক্সারসাইজ জন্য ক্লাস নেওয়া হয়। আপনাদের স্কোয়াট, পুল আপ, পুশ আপ, এই সব ধরনের ক্লাস তাদের নেওয়া হয়, এবং তারা এই ক্লাসগুলো 10 বছর থেকেই মোটামুটি শুরু করে দেয়, 10 থেকে 12 বছরের মধ্যে। তো আমাদের দেশে এটার প্রচলন নেই। আমাদের দেশের মানুষ মনে করে এত কম বয়সে এক্সারসাইজ করলে খাটো হয়ে যাবে, কিন্তু আসলে এরকম কিছু না। একটা মানুষ 17 থেকে 18 বছর পর্যন্ত তার হাড়ের বিকাশ হয়। এখন 17 থেকে 18 বছর পরে হাড়ের বিকাশটা বন্ধ হয়ে যায়। এখন 17 থেকে 18 বছরের মধ্যে যদি আপনার হাড়ের বিকাশ, আর 17 থেকে 18 বছর পর আপনার তার হাড়ের বিকাশ হবে না, তার মানে কি ওই সময়টা আপনার হাইট বাড়ার কোনো চান্স নাই। তো এটা আপনার এক্সারসাইজের সাথে রিলেটেড না। কিন্তু আপনার হাইট বাড়ছে না 17 বছর 18 বছর পরে, কিন্তু আপনি চাইলে ওয়েট ট্রেনিং করে বা জিম করে আপনি মাসেল বিল্ড আপ করতে পারেন, আপনার বডির একটা সুন্দর আকার ধারণ, আপনাকে ইউ উইল লুক আপ লাইক ভেরি বিগ গাই। আর হাইট নিয়ে অনেকে চিন্তিত থাকে যে আমার শর্ট হাইট ডাজন্ট ম্যাটার।
আপনি আপনার জায়গা থেকে, সেটা তো আপনি বলতেছেন, মেয়েরা তো আপনি আপনার জায়গা থেকে সফল, মেয়ে কেন, মেয়ের মাও চলে যায়। এই ছেলেটাকে আমার মেয়ের জন্য চাই। হ্যাঁ, এখন আমার আরেকটা, আমি শোয়ের শেষের দিকে চলে আসছি, আমার একটা লাস্ট কোয়েশ্চেন দিয়ে আমি শেষ করবো। অনেকেরই এখন ঘুমের অনেক প্রবলেম হচ্ছে, যে সারাদিন অনেক ব্যস্ত থাকে বা মেন্টালি অনেক ট্রমার মধ্যে দিয়ে যায়। মানুষের লাইফে এখন স্ট্রেস অনেক বেশি, অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকে। তো এর কারণে অনেক সময় ঘুম হয় না। এর মধ্যে তো ফোন আছে, অন্য ডিভাইস তো আছে। তো ভালো ঘুমের জন্য কি করা উচিত ভাই? ভালো ঘুমের জন্য আমাদের কিছু অভ্যাস পরিত্যাগ করতে হবে। জি। প্রথমত হচ্ছে ফোন। ঘুমের 1 থেকে 2 ঘন্টা আগে ফোন আমাদের কাছ থেকে একদম দূরে রাখতে হবে। এক্স্যাক্টলি। ফোনের যে রেডিয়েশনটা, এটা আমাদের বডির জন্য অনেক ক্ষতিকর। এটার কারণেই মূলত ওই ঘুম ঠিক মতো আসে না আমাদের, আমরা অনেক রাত জেগে ফেলি এটার জন্য। এবং আরেকটা হচ্ছে ক্যাফেইন জাতীয় যে খাবারগুলো আছে, জি, আপনি এগুলো সন্ধ্যার পরে খাওয়া থেকে বিরত থাকবেন একদম। কারণ ক্যাফেইনের মাত্রা বেশি হয়ে গেলে আপনার ঘুম দেরিতে আসবে, এটাই স্বাভাবিক। আপনার বডিতে অনেক বেশি এনার্জি থাকবে, এবং বডিতে অনেক বেশি এনার্জি থাকার কারণে আপনার তো মাসেলগুলো অনেক সক্রিয় থাকবে। এর কারণে আপনার ঘুম আসতে লেট হবে, ঘুমের প্রবলেম ফেস করবেন। তো ক্যাফেইন জাতীয় খাবার সন্ধ্যার আগে খাওয়ার চেষ্টা করবেন, এবং মোবাইল 1 থেকে 2 ঘন্টা আগে রেখে দিবেন। এবং সেই সাথে আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করবেন। উল্টাপাল্টা খাবার খাবেন না, যেমন জাঙ্ক ফুড, প্রসেস ফুড, তৈলাক্ত খাবার, এই খাবারগুলো আপনি অ্যাভয়েড করবেন, এবং এই জায়গায় পুষ্টিকর খাবার নিয়ে আসবেন। যেমন ঘরের রান্না করা খাবার হতে পারে, কম তেলে রান্না করা খাবার। এবং এই সাথে আরেকটা কথা বলি, আপনি যখন খাবার খাবেন, তেল দিয়ে তো খাবারটা রান্না করবেন, তাই না? এবং এই ক্ষেত্রে সবসময় অলিভ অয়েল তেল ইউজ করার চেষ্টা করবেন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। ভাই আপনি অলিভ অয়েলের কথা বলেন, অলিভ অয়েল দেখা যায় যে অনেক ক্ষেত্রেই মানুষের এফোর্ডের বাইরে থাকে, হ্যাঁ, সবাই এফোর্ড করতে পারে না। তো অলিভ অয়েল ছাড়া অন্য কি তেল আসলে মানুষ খেতে পারে? অলিভ অয়েল ছাড়া এরপরে আপনি সরষের তেল ব্যবহার করতে পারেন, যা আমাদের ইনফ্লামেশন কমাতে হেল্প করে। আর ঠান্ডার সময় আমরা এটা খেতে পারি, যেমন ঠান্ডাজনিত প্রবলেম থেকে আমাদের ভালো রাখে। এবং তেল, একটা কথা আমাদের জানতে হবে, 100 গ্রাম তেলে 800 ক্যালোরি। আপনার যে তেলই খান পরিমিত পরিমাণ আপনি খেতে হবে। এবং অনেকে বলেন, ভাই আমি কম ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছি, তারপরে আমার ওজন কমছে না। কেন কমছে না? এর কারণ হচ্ছে আপনি অতিরিক্ত তেল ব্যবহার করছেন। হ্যাঁ, আপনি সাপোজ মনে করেন আপনি একটা কম ক্যালোরিযুক্ত সবজি খাচ্ছেন, যেমন লাউ, রাইট? লাউ কিন্তু খুবই কম ক্যালোরি। তো আপনি একটা লাউ রান্না করলেন, যে লাউয়ে আপনার মনে করেন 100 ক্যালোরি, এবং ওইটার সাথে আপনি 100 গ্রাম তেল দিলেন, অলিভ অয়েল হোক, সরিষার তেল হোক, আর সয়াবিন তেল হোক। 100 গ্রাম তেলে আপনার যদি 800 ক্যালোরি থাকে, 800 ক্যালোরি আর ওই 100 ক্যালোরি কত হলো? 900 ক্যালোরি। তো আপনার সারাদিনের ক্যালোরির চাহিদা হচ্ছে 1500 ক্যালোরি থেকে 1200 ক্যালোরি, তাই না? তো আপনি যদি এই তেল দিয়েই আপনার সারাদিনের ক্যালোরিটা ফিল আপ করে ফেলেন, তাহলে আপনার ওয়েট লস কোথায় থেকে হবে? তেল ব্যবহারে সতর্ক থাকতে হবে। এবং আপনি গুড অপশন হচ্ছে অলিভ অয়েল, তারপরে হচ্ছে সরিষার তেল। এই তেলগুলো আপনি আপনার ডায়েট প্ল্যানে রাখতে পারেন। ভাইয়া আমরা একদম আমাদের শোয়ের শেষের দিকে চলে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য, এবং এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দেওয়ার জন্য, যেগুলো আমি নিজেও আমার পার্সোনাল লাইফ এবং ডেইলি লাইফে আমি অ্যাপ্লাই করতে পারবো। অনেক মিথ ছিল যেগুলো এখন চলে গেছে। এখন আমাদের পডকাস্ট এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা থাকে প্লিজ। আমি শুরুতেই আপনাদের একটা আমার লাইফ নিয়ে গল্প বলেছিলাম। আমি সিরিয়াস অ্যাজমা পেশেন্ট ছিলাম, এবং আমার এই অ্যাজমাটাকে ভালো করার জন্যই, আমার ব্রিদিং কন্ট্রোলটাকে ঠিক করার জন্যই আমি জিমে ভর্তি হয়েছিলাম, এবং এটা আমার ক্ষেত্রে কিন্তু কাজ করেছে। মাশাআল্লাহ। এবং অনেক মানুষই অনেক রকম অসুখ বিসুখ হয়, এবং হতে পারে আপনার হার্টের অসুখ, হতে পারে আপনার শ্বাসকষ্টজনিত প্রবলেম, নানা রকম প্রবলেম হয়। এবং আপনারা যখন এক্সারসাইজ করবেন বা শুরু করতে চাচ্ছেন, আপনার অনেক মোটিভেশন, অনেক ডেডিকেশন আছে, ভালো কথা, কিন্তু অবশ্যই এক্সারসাইজ শুরু করার আগে আপনি আপনার ডক্টরের সাথে কথা বলে নেবেন, খুব ভালোভাবে পরামর্শ করে নেবেন। আসলে এক্সারসাইজ আপনার জন্য কতটুকু ঠিক হবে বা কতক্ষণ আপনি এক্সারসাইজ করা আপনার জন্য পারফেক্ট, এই সব কিছু ডিসকাস করে নেবেন, করে দেন আপনি একটা পদক্ষেপ নেবেন। নাইস নাইস নাইস, ভেরি নাইস ভাইয়া, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।